বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে 6-0 গোলে ডিস্ট্রয়েড করে দিয়েছে। আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে বার্সেলোনা। বাট এই ম্যাচের লাইন আপটা যখন প্রকাশ করা হলো, তখন এই লাইন আপটা, এই স্কোরটা দেখার পরে ম্যাচটা দেখার আগ্রহ হারাই ফেলছিলাম। যেখানে দেখলাম লামিন ইয়ামাল, লেভানডস্কি, রাফিনিয়া কাউকে দিয়ে স্টার্ট করানো হয় নাই। বাট ম্যাচটা যখন শুরু হলো তখন মনে হলো ম্যাচটা দেখি কি রকম হয়। যেখানে লামিন ইয়ামালের পজিশনে রুনিকে দিয়ে শুরু করানো হয়েছে, রাশফোর্ডসকে দিয়ে শুরু করানো হয়েছে, ফারান টোরেসকে দিয়ে শুরু করানো হয়েছে। সো ম্যাচটা যখন দেখতে বসলাম, বার্সেলোনা শুরু থেকে ভালো ফুটবল খেলছিল। বাট ফারান টোরেস, রাশফোর্ডস এর বাজে ফিনিশিং এর কারণে গোলের দেখা পাচ্ছিল না। যেখানে তারা ফার্স্ট হাফে 12টা ওয়ান টার্গেট শট নেয়, 12টা শট নেয়, বাট তার অপোনেন্ট ভ্যালেন্সিয়া একটিও শট নিতে পারে নাই ফার্স্ট হাফে। সো ডিফেন্সিভলি সলিড ছিল বার্সেলোনা। বাট ফেরান টোরেসের দুর্দান্ত একটি গোলে বার্সেলোনা ফার্স্ট হাফে 1-0 গোলে লিড পেয়ে যায়। সো 1-0 গোলে লিড নিয়ে বার্সেলোনা বিরতিতে গেলেও সেকেন্ড হাফে রাফিনিয়াকে নামানো হয়। এন্ড রাফিনিয়া তার মাস্টার ক্লাস পারফরমেন্সটা আজকে দেখায়। বার্সেলোনা তার মাস্টার ক্লাস পারফরমেন্স দেখায়। হানসি ফ্লিক বিরতি থেকে নামানোর সময় যে প্লেয়ারদেরকে কি খাইয়ে পড়িয়ে নামায়, কি শিখিয়ে নামায়, সেইটা এখন পর্যন্ত আমার মাথায় ঢোকে না। সেকেন্ড হাফে এসে বার্সেলোনা যেন কি রকম একটা চেঞ্জ হয়ে যায়। সেকেন্ড হাফে গুনে গুনে তারা আরো 5টি গোল স্কোর করে। লামিন ইয়ামাল মাঠে ঢুকে রাশফোর্ডস এর একটি লং বল থেকে দুর্দান্ত একটি গোল স্কোর করে। এরপরে ফেরান টোরেস আবার একটি গোল স্কোর করে, ফার্মিন লোপেস গোল স্কোর করে। এরপরে আবারও রাফিনা গোল স্কোর করে। 4-0 গোলে বার্সেলোনা লিডে ছিল। এন্ড সেই সময় হয়তোবা অনেক কোচ হয়তোবা মনে করতো যে এই সময় আমরা ডিফেন্সিভলি সলিড খেলা দরকার। তো সেই সময় অনেকে ডিফেন্সিভলি সলিড করে। বাট হানসি ফ্লিক আজকে তার অ্যাটাকটাকে আরো সলিড করার জন্য লেভেনডস্কিকে 70 মিনিটের মাথায় মাঠে নামায়। এন্ড সে লেভেনডস্কি মাঠে নেমেও আরো 2টি গোল স্কোর করে, 76 এন্ড 86 মিনিটে গোল স্কোর করে। সো এই ম্যাচটা আমি শুরুতে যেমন আগ্রহ হারাই ফেলছিলাম ম্যাচটা দেখার জন্য, বাট ম্যাচটা দেখার পরে ফুললি স্যাটিসফাইড ফিল করছি। একজন রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি একজন রিয়াল মাদ্রিদের ডাই হার্ট ফ্যান বলতে পারেন। বাট বার্সেলোনার এই আউটস্ট্যান্ডিং খেলাটা দেখে আজকে আসলেই খুবই ভালো লেগেছে। এন্ড রাফিনিয়া যে দুর্দান্ত ফর্মে রয়েছে, রাফিনিয়াকে কিভাবে ব্যাখ্যা করবো সেটা আমার জানা নাই। বাট বার্সেলোনার এই প্লেয়ার গুলো, বার্সেলোনার কোচ যেভাবে আগাইতে যাচ্ছে, তাদের ম্যানেজমেন্ট যেন সেইভাবে কাজ করতে পারছে না, সেইভাবে আগাইতে পারছে না। এই নতুন সিজনের শুরুতেই তাদের ক্যাম্প নিউ স্টেডিয়াম চালু করার কথা থাকলেও তারা এখন সেটার কাজ ফুললি কমপ্লিট করতে পারে নাই। সামনে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো শুরু হচ্ছে, পিএসজির সঙ্গে তাদের ম্যাচ রয়েছে। সেই ম্যাচেও তারা তাদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে কিনা। তাদের ক্যাম্প নিউ 93,000 ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি স্টেডিয়াম। এন্ড এই স্টেডিয়ামটা চালু হলে তারা আর্থিকভাবে অনেক স্টেবল হতে পারবে। বাট তাদের ম্যানেজমেন্ট এখন পর্যন্ত সেই স্টেডিয়ামটা চালু করতে পারে নাই। তাদের হোম অ্যাওয়ে ম্যাচগুলো নিয়ে এখনো তাদেরকে অনেক মানসিক চাপের ভিতর দিয়ে যাইতে হচ্ছে। এন্ড এই ম্যাচটাও কিন্তু তাদের হোম ম্যাচ হওয়ার কথা ছিল, সেইটা হলো তাদের সেকেন্ড হোম গ্রাউন্ড ইউহান ক্রুইফ স্টেডিয়ামে। সো বার্সেলোনা ম্যাচটি জয়লাভ করলেও তারা যেন এখন পর্যন্ত একটি মানসিক চাপের ভিতর দিয়ে যাচ্ছে। সেইখানে তাদের লামিন ইয়ামাল ইনজুর্ড, বালদে ইনজুর্ড, ফেরান ডিয়ং ইনজুর্ড, টার স্টেগেন ইনজুর্ড। সো এত অসংখ্য ইনজুর্ড প্লেয়ার রয়েছে, তার উপর আবার তাদের এই হোম অ্যাওয়ে নিয়ে ঝামেলা। সো সবকিছু মিলিয়ে বার্সেলোনার ম্যানেজমেন্ট এখন পর্যন্ত ফুললি তারা তাদের কাজটা ঠিক মতো করতে পারে না। বাট বার্সেলোনার টিম আউটস্ট্যান্ডিং টিম, কোচ আউটস্ট্যান্ডিং একজন কোচ। সো দুর্দান্ত ফুটবল খেলেছে। এন্ড এই ম্যাচটা দেখার পরে আসলে বার্সেলোনার টিমের প্রতি, এই বার্সেলোনার ম্যাচগুলো দেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল এই ম্যাচটা দেখার পরে আরো। সো এই ম্যাচটা নিয়ে আপনাদের ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এন্ড আমাকে যদি এখন পর্যন্ত ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে যাবেন।